তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবস্টেশন। তো প্রথমে আমরা দেখে নেই একটা সাবস্টেশন আসলে কি। সাবস্টেশনের ডেফিনেশন তোমরা এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাবস্টেশন হচ্ছে অনেকগুলা ইকুইপমেন্টের অ্যাসেম্বলি, যেটাকে বলা হচ্ছে দা অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস। মানে অনেকগুলা ইকুইপমেন্ট একসাথে কানেক্ট করে একটা সাবস্টেশন তৈরি হয়। তো পারপাসটা কি? সাবস্টেশন অনেক কিছু থাকে আর কি। সাবস্টেশনের কয়েকটা পারপাস থাকতে পারে। এই ইকুইপমেন্ট সবগুলা মিলে অ্যাকচুয়ালি কি কাজ করবে সেটা যদি আমরা একটু দেখি। দ্য অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস ইউজ টু চেঞ্জ সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ভোল্টেজ, এসি টু ডিসি, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর এক্সেট্রা। তার মানে অনেকগুলো ইকুইপমেন্ট একসাথে মিলে কাজ করে যদি ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে, অর্থাৎ ভোল্টেজের কোনো একটা প্রপার্টি তার আহ, পরিবর্তন করে, অথবা কারেন্টকে এসি থেকে ডিসি তে কনভার্ট করে, অথবা ফ্রিকোয়েন্সি লেভেল শিফট করে, অথবা ফ্রিকোয়েন্সির প্রপার্টি চেঞ্জ করে, অথবা পাওয়ার ফ্যাক্টর প্রপার্টি চেঞ্জ করে, তখন ওই অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাসকে একসাথে বলা হয় সাবস্টেশন। সাবস্টেশন আমরা এই লেকচার দেখতে দেখতে আরো যখন সামনের দিকে যাব, আমরা এখানে আরো কি কি থাকে, কোন সেই অ্যাপারেটাস গুলা যেগুলো একসাথে কানেক্ট করে সাবস্টেশন তৈরি হয়, সেগুলো আমরা দেখতে পারবো। তো সাবস্টেশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা একটু আমরা দেখে নেই, তারপর আমরা যখন এক্সাম্পল যাব এবং স্কিমেটিক ডায়াগ্রাম গুলো দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত সাবস্টেশনের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এগুলাকে ইট শুড বি লোকেটেড এট এ প্রপার সাইট, মানে এটাকে যথাযথ স্থানে প্লেস করতে হয়। এবং সবচেয়ে ভালো হয় যদি তাকে সেন্টার অফ গ্র্যাভিটি অফ লোডে ইনস্টল করা যায়, অর্থাৎ লোড সেন্টারের কাছাকাছি, যেখানে লোড বেশি ওই অঞ্চলে এটা যদি স্থাপন করা যায় তাহলে হচ্ছে বেটার হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে ইট শুড প্রোভাইড সেফ এন্ড রিলায়েবল অ্যারেঞ্জমেন্ট। এবং সাবস্টেশন থেকে আমাদের এক্সপেকটেশন থাকে আহ, এই যে আমাদের পারপাস, যে আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করব, বা এসি থেকে এসির একটা আরেকটা লেভেলে কনভার্ট করব, অর্থাৎ ডিসি থেকে ডিসির আরেকটা লেভেলে কনভার্ট করব, ভোল্টেজের কোনো ক্যারেক্টারিস্টিক্স আমরা কনভার্ট করব, ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারিস্টিক্স কনভার্ট করব, পাওয়ার ফ্যাক্টর ক্যারেক্টারিস্টিক কনভার্ট করব। এটা যাতে প্রসিডিউরটা সেফ হয় এবং অ্যারেঞ্জমেন্টটা যেমন রিলায়েবল হয়। তো সাবস্টেশনে এই যে সেফ অ্যান্ড রিলায়েবল অ্যারেঞ্জমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমাদের এই টার্মগুলো দেখে মনে হচ্ছে এগুলো তো খুবই ছোট ছোট কাজ, ভোল্টেজ একটা লেভেল থেকে আরেকটা লেভেল নয় এমন আর কি বিষয়, এসি থেকে আরেকটা এসিতে কনভার্ট করে এমন আর কি বিষয়। কিন্তু মেজরিটি অফ দ্য কেসে সাবস্টেশন গুলা বাল্ক পাওয়ারকে হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয়। লার্জ পাওয়ার, অনেক ক্ষেত্রে অনেক হাই কারেন্ট থাকে এখানে, সেই জন্য সেফটির কথাটা খুব ইম্পর্টেন্টলি এখানে আগে চলে আসছে। এবং এই সেফটি ম্যানেজমেন্ট করার জন্য এখানে কি বলা হচ্ছে, কনসিডারেশন মাস্ট বি গিভেন টু দ্য মেইনটেনেন্স অফ রেগুলেশন ক্লিয়ারেন্সেস, ফ্যাসিলিটিস ফর ক্যারিং আউট রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স। অর্থাৎ আমি যখন সেফটি এবং রিলায়েবিলিটি নিশ্চিত করব, এখানে অনেকগুলা স্টেজে বিভিন্ন প্রোটোকল মেনটেন করে করে আমাকে কাজ করতে হবে। এখানে রিপেয়ার এবং মেনটেনেন্স এর প্রপার ফ্যাসিলিটি থাকতে হবে। এমন না যে শুধু ভোল্টেজ স্টেপ আপ করবো, অল্প একটা জায়গা নিয়ে ভোল্টেজ স্টেপ আপের সেট আপ তৈরি করলাম, কিন্তু এখানে মেনটেনেন্স হলে কি করতে হবে এটার জন্য আমি প্লেসমেন্ট করি নাই, চিন্তা করি নাই, ওইভাবে স্পেস রাখি নাই, ফিউচার এক্সটেনশনের কথা চিন্তা করি নাই। ওইভাবে এটাকে ডিজাইন করা যাবে না। এবং এখানে পসিবিলিটি অফ এক্সপ্লোশনকে কনসিডার করে ডিজাইন করতে হবে। যেখানে তো এক্সপ্লোশন হয়, অ্যাবনর্মাল অকারেন্স হয়, তাহলে কি ধরনের প্রোটেকশন এখানে হবে, ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সে কোন ইকুইপমেন্ট গুলো থাকবে, সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সে কোন ইকুইপমেন্ট গুলো থাকবে, এগুলাকে কনসিডার করে সাবস্টেশন ডিজাইন করতে হবে। প্রোটেকশন
স্কিমগুলো চিন্তা করতে হবে। ফর রিলায়েবিলিটি কনসিডারেশন মাস্ট বি গিভেন ফর গুড ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। ইট শুড বি ইজিলি অপারেটেড অ্যান্ড মেনটেন্ড। এটা একটা পয়েন্ট যে সাবস্টেশনের এই অনেকগুলো অ্যাপারেটাস যেহেতু একসাথে থাকবে, এটার মেনটেনেন্স এবং অপারেশন অপেক্ষাকৃত সহজ হতে হবে, মানে এটা ডিফিকাল্ট অপারেশন যাতে না হয়। মোটামুটি লাইটলি স্কিল্ড, নর্মালি স্কিল পার্সনও যাতে এটাকে অপারেট করতে পারে, অপারেশনটা যাতে সহজ হয়। যে আমি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালুকে চেঞ্জ করতে হতে পারে, বিভিন্ন ইকুইপমেন্টকে অন অফ করতে হতে পারে, বিভিন্ন ইকুইপমেন্টকে রেগুলেট করতে হতে পারে। এই প্রসিডিওর গুলো যাতে ইজি হয়, আহ, যে কেউ যাতে এই কাজটা করতে পারে। এবং আরেকটা বিষয় সাবস্টেশনের ক্ষেত্রে, এটা তো সবকিছুর ক্ষেত্রেই, যেটা হচ্ছে কস্টটা যত মিনিমাম রাখা যায়, যত কম রাখা যায় তত ভালো। তো সাবস্টেশনে আমরা যদি একটা এক্সাম্পল দেই, আহ, তোমাদের যারা বিভিন্ন হাই রেজ বিল্ডিং এ থাকো, ঢাকাতে বা বিভিন্ন গ্রামে থাকে না, হাই রেজ বিল্ডিং গুলো যে ঢাকা বিভিন্ন সিটি গুলাতে, এই বিল্ডিং গুলোর নিচ তলায় উম, বা আন্ডারগ্রাউন্ডে দেখবা একটা ইলেকট্রিক্যাল একটা সেট আপ থাকে, সেখানে একটা কন্ট্রোল প্যানেল বক্স থাকে, ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইউনিট থাকে, একটা ট্রান্সফরমার থাকে। ঠিক আছে। আমরা যখন যে ডিস্ট্রিবিউশন ইউটিলিটি গুলো আছে বাংলাদেশে, 6টা ডিস্ট্রিবিউশন ইউটিলিটি আছে, যেমন ডিপিডিসি, ডেসকো, নেসকো, পিডিবি, আরইবি। পিডিবির একটা অংশ ডিস্ট্রিবিউশনে কাজ করে আর একটা অংশ জেনারেশনে কাজ করে। আরইবি, এই ধরনের 6টা ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন আছে। তাদের থেকে আমরা যখন পাওয়ারটা রিসিভ করি, তারা আমাদেরকে যে পাওয়ারটা সাপ্লাই করে, অনেক ক্ষেত্রে ওই পাওয়ারটাই আমরা আমাদের হাউস হোল্ডে সরাসরি ইউজ করতে পারি না, এটাকে আমাদের একটু প্রসেস করে নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে প্রসেসটা ওরাই করে দেয়, তখন সাবস্টেশন ওদের কাছে থাকে। ঠিক আছে। পোলের উপরে সাবস্টেশন হইতে পারে। আবার যখন আমরা প্রসেসটা আমরা করব, পাওয়ারটাকে প্রসেস করে আমাদের বাসায় ইউজ করব, তখন সাবস্টেশন ওইটা আবার আমাদেরকে করতে হয়, আমাদের বাসার নিচে থাকতে পারে। আবার বিভিন্ন ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা সাবস্টেশন আছে। আবার অনেক সময় আমরা যখন বাংলাদেশে বিশেষ করে যখন আমরা রাস্তার পাশ দিয়ে যাই, অনেক সময় দেখা যায় একটা পোলের উপরে একটা ট্রান্সফরমার, গোলাকৃতি ট্রান্সফরমার মাউন্ট করা আছে, ওখানে কিছু ইকুইপমেন্ট আছে, এবং ওখান থেকে একটা ওয়্যার গিয়ে একজনের বাসায় ঢুকে গেল, তখন ওই পোলের উপরে ওইটা একটা ছোট সাবস্টেশন। তো এইটা হচ্ছে আমরা আহ, একটা সাবস্টেশনের এক্সাম্পল বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখি আসলে কত ধরনের সাবস্টেশন সম্ভব। এতক্ষণ আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, যেটা আমরা সবচেয়ে বেশি বাংলাদেশে ইউজ করি এবং যেটাকে ট্রান্সফরমার সাবস্টেশন বলা হয়, সেটার কথা বললাম। আরো অনেক ধরনের সাবস্টেশন পসিবল। যেমন একটা সাবস্টেশন হতে পারে ট্রান্সফরমার সাবস্টেশন। ট্রান্সফরমার সাবস্টেশন, এখানে মেইন ইকুইপমেন্ট হচ্ছে ট্রান্সফরমার, কিন্তু আরো অক্সিলারি আরো অনেক ইকুইপমেন্ট থাকে। তো এই ট্রান্সফরমার সাবস্টেশন অ্যাকচুয়ালি কি করে, বেশিরভাগ ক্ষেত্রে এসি পাওয়ারকে রিসিভ করে এটাকে প্রসেস করে, অনেক ক্ষেত্রে তার ভোল্টেজ লেভেলকে আপ করতে পারে, অনেক ক্ষেত্রে ভোল্টেজ লেভেলকে ডাউন করতে পারে। অর্থাৎ যেমন আমি যখন ডেস্কো বা ডিপিডিসির কাছ থেকে কানেকশন নিলাম, আমি যদি একটা হাই রেজ বিল্ডিং এ কানেকশন নেই এবং আমার যদি লোড অনেক বেশি হয়, তখন লোডের ক্যাপাসিটি অনুযায়ী ওরা যদি আমাকে 11 কেবি প্রোভাইড করে, কারণ 11 কেবির ইকুইপমেন্ট তো আমার বাসায় না, 11 কেবি দিয়ে 11 কিলো ভোল্ট ভোল্টেজ দিয়ে আমি কি ইকুইপমেন্ট চালাবো, এত হাই ভোল্টেজ তো আমার ইকুইপমেন্ট সব নষ্ট হয়ে যাবে। তখন আমি এই ভোল্টেজটাকে একটা ট্রান্সফরমার সাবস্টেশনের মাধ্যমে 11 কেবি ইনপুট দিয়ে আউটপুটে 400 ভোল্ট বা 440 ভোল্টে কনভার্ট করে নেয় একটা ট্রান্সফরমার দিয়ে। এবং এইখানে আরো ট্রান্সফরমারকে প্রোটেক্ট করার জন্য আরো বিভিন্ন স্টেজে বিভিন্ন অ্যাপারেটাস কানেক্টেড থাকে, এই ট্রান্সফরমার সহ বাকি সকল অ্যাপারেটাস মিলিয়ে তখন ওইটাকে বলা হয় একটা ট্রান্সফরমার সাবস্টেশন। ঠিক আছে। আবার আমার একটা যদি পাওয়ার স্টেশন থাকে, পাওয়ার স্টেশন বাংলাদেশে ম্যাক্সিমাম পাওয়ার স্টেশন ইলেকট্রিসিটি জেনারেট করে 11 কেবিতে। তো ওরা যখন 11 কেবিতে একটা পাওয়ারকে জেনারেট করে,
অর্থাৎ তার বিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরে 11 কেভি ভোল্টেজ জেনারেট হলো। এখন এই পাওয়ার স্টেশনটা মনে করো আছে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে সে ঢাকায় পাওয়ার পাঠাবে। 11 কেভি যদি আমি কন্ডাক্টর দিয়ে সরাসরি ঢাকায় পাঠাই, এখানে যে কারেন্টটা আছে এই কারেন্টটা অনেক হাই। এই কারেন্টটা ঢাকা আসতে আসতে হিউজ পাওয়ার লস হয়ে একদম নাইও হয়ে যেতে পারে। এই জন্য তারা কি করে, তারা যে পাওয়ারটা জেনারেট করে সেটা মনে করো 11 কেভি, তারা একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এই পাওয়ারটাকে মনে করো 132 কেভিতে কনভার্ট করলো, অথবা 230 কেভিতে, অথবা 440 কেভিতে কনভার্ট করলো। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার। তো এখানে তো শুধু ট্রান্সফরমার, এর সাথে আরো রিকোয়ার্ড অনেক যে ইকুইপমেন্ট থাকে সবকিছু মিলে ওই সেট আপটাকে বলা হয় একটা সাবস্টেশন। সিটি থাকে, পিটি থাকে, আইসোলেটর থাকে। সিটিপিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, লাইটনিং অ্যারেস্টর থাকে। ঠিক আছে। আহ, তারপর আরো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, আমরা একটু সামনে গেলেই দেখবো। তো একটা ট্রান্সফরমার দিয়ে ওরা যখন এই পাওয়ারটাকে স্টেপ আপ করে নেয়, এই পাওয়ারটাকে স্টেপ আপ করার পর তখন ভোল্টেজ যখন বেড়ে গেল ট্রান্সফরমারের এই সাইডে, কারেন্ট কিন্তু কমে গেছে। তখন কারেন্ট কমলে আমি যখন এটাকে কন্ডাক্টর দিয়ে পাস করব, এই কন্ডাক্টরে এই যে চট্টগ্রাম টু ঢাকা যে কানেকশন, যে কন্ডাক্টর আছে, এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর কি। অ্যাকচুয়ালি তো একটা তার দিয়ে তো আর সেন্ড করা হয় না, পাওয়ারও 3 ফেজে জেনারেট করা হয়। তখন এখানে কপার লসটা কমে যায়। তারপর আমি কি করলাম, এই পাওয়ারটাকে 132 কেভি বাই 11 কেভিতে কনভার্ট করলাম ঢাকায় এসে। ঠিক আছে। করার পরে এখন ঢাকায় আমি যেই জায়গায় রিসিভ করলাম, মনে করো এই রিসিভিং স্টেশনটা, এখানে একটা সাবস্টেশন থাকবে, এখানে মেইন ট্রান্সফরমারটা স্টেপ ডাউন টাইপের। তো এই পাওয়ার স্টেশনে যখন আমি ভোল্টেজকে ডাউন করলাম, তখন আমি আবার কারেন্ট আবার বাড়ায় নিতে পারবো আগের মতো। আচ্ছা, করলাম। করার পরে আহ, এই সাবস্টেশনে যখন আমি এই পাওয়ারটাকে রিসিভ করলাম, রিসিভ করার পরে আমি তো এখন চলে আসছে এখন 11 কেভি। 11 কেভি আবার আমি কনজিউমারকে দিতে পারবো না, কারণ কনজিউমার 11 কেভি পাওয়ার ইউজ করে না বেশিরভাগ কনজিউমার। কিন্তু এইটা মনে করে একটা সাবস্টেশনের বাস বার, কিছু কিছু কনজিউমার আছে যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, ওরা আবার 11 কেভি ওদের মেশিনারিজ আছে। মনে করো রোলিং মিল, স্টিল রোলিং মিল, তাদের ইলেকট্রিক আর্ক ফার্নেস আছে, আরো হেভি হেভি মেশিনারি আছে আছে। এগুলো ওরা 11 কেবিতে অপারেট করতে পারে। তো ওকে 11 কেবি দিলে ওর জন্য সুবিধা, তখন ও 11 কেবি কানেকশন আমার কাছ থেকে নিয়ে নিল। কিন্তু ডোমেস্টিক ইউজার যারা আছে তারা কি করবে, তাদের জন্য আমাকে কি করতে হবে, একটা 11 কেভি বাই 440 ভোল্ট বা 400 ভোল্টের একটা ট্রান্সফরমার দিয়ে আরেকটা সাবস্টেশনে এই পাওয়ারটাকে কি করে দিতে হবে, স্টেপ ডাউন করে দিতে হবে ভোল্টেজটা, যেহেতু এত হাই ভোল্টেজ ইকুইপমেন্ট ডোমেস্টিক লোডে ইউজ হয় না। তারপর এই ভোল্টেজটা 3 ফেজে হচ্ছে 440, তার মানে পার ফেজে রুট ইয়া দিয়ে ভাগ দাও। লাইন ভোল্টেজ যদি 440 হয়, স্টারে ফেজে কত আসবে, 440/√3 করে দেখো, যা আসে 220 বা 30-এর কাছাকাছি। এই ভোল্টেজটা আমরা এরপরে কি করতে পারবো, কনজিউমারদেরকে সাপ্লাই করে দিতে পারবো। তো এটা হচ্ছিল আমার জেনারেটিং স্টেশন। তারপরে এটা ছিল ট্রান্সমিটিং সাবস্টেশন। এবং ট্রান্সমিটিং সাবস্টেশন থেকে এই যে এতটুকু যে পথ, এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন লাইন। ঠিক আছে। তারপরে এটাকে কি বলছিলাম, ট্রান্সমিশন সাবস্টেশন। এখন এটাকে, এখানে যে ট্রান্সফরমার থাকে এটাকে তুমি পাওয়ার ট্রান্সফরমার বলতে পারো, যেহেতু লার্জ পাওয়ার হ্যান্ডেল করে। ঠিক কিভাবে, এটাও একটা পাওয়ার ট্রান্সফরমার। তারপরে এই পাওয়ার ট্রান্সফরমার থেকে আমরা কাদেরকে দিচ্ছি, এই পয়েন্টে কারা, এই পয়েন্টে হচ্ছে হেভি কনজিউমার যারা আছে, যারা বাল্ক পাওয়ার কনজিউম করে, তাদেরকে সরাসরি 11 কেবি দিলাম। তাদের আবার নিজস্ব সাবস্টেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কারণ তারা তাদের ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট গুলা রান করার পরেও তাদের তো আবার লাইটিং লোডও অপারেট করতে হয়। তাদের যে লোকাল যে লাইট গুলো আছে, ফ্যান গুলো আছে, এগুলো আবার লো ভোল্টেজে, এই জন্য ওদের একটা সাবস্টেশন থাকেই, যেটা দিয়ে ওরা আবার নিজেরা এই 440-এ নিয়ে আসে।
আচ্ছা, আমরা দেখলাম ট্রান্সমিশন। এরপরে তাহলে এটা কি হয়ে গেল? এই পজিশনটা এই পজিশনটা হয়ে গেল প্রাইমারি ডিস্ট্রিবিউশন, তাই না? ট্রান্সমিশনের জন্য আমরা একটা স্টেজ দেখলাম, এই ট্রান্সমিশনে আরেকটা স্টেজ থাকতে পারে, তখন ওটা সেকেন্ডারি ট্রান্সমিশন হবে। সেকেন্ডারি ট্রান্সমিশন, তাহলে এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তারপরে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো এইখানে পাওয়ারটা দেখো, আমি যখন একটা লং ডিস্টেন্সে সেন্ড করতেছি এবং বিভিন্ন স্টেজে পাওয়ারের ভোল্টেজ লেভেলগুলোকে আপ ডাউন করার প্রয়োজন হচ্ছে, তখন এখানে আমার অনেকগুলা লেয়ার বাই লেয়ারে ট্রান্সফর্মার সাবস্টেশন প্রয়োজন হতে পারে। এই যেটার এক্সাম্পল বা ডেফিনেশন হচ্ছে যে এটা ট্রান্সফর্মার সাবস্টেশন। আমরা দেখবো এখানে কি কি থাকে সামনে। এরপরে আরো বিভিন্ন ধরনের সাবস্টেশন পসিবল, যেমন সুইচিং সাবস্টেশন। এই ধরনের সাবস্টেশনে সুইচিং এর কাজ হতে পারে শুধুমাত্র পাওয়ারকে সুইচ করলাম, বিভিন্ন ফিডারে অন অফ করলাম, যে এই ফিডারে পাওয়ার দিলাম ওই ফিডার থেকে সরায় নিলাম। আরো বিভিন্ন ধরনের সুইচিং হতে পারে, এখানে ট্রান্সফরমার নাও থাকতে পারে। এরপর পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। বিশেষ করে এই যে ইন্ডাস্ট্রিয়াল যারা কনজিউমার আছে তারা নিজেরা যে সাবস্টেশন ইউজ করে, এর পাশাপাশি তারা একটা পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশনও রাখে। এর কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোডগুলা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাকটিভ লোড হয়, এবং তারা যখন পাওয়ার ড্র করে তখন তাদের ইন্ডাকটিভ লোড হওয়ার কারণে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হয়ে যায়। এবং পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয়, একটা স্পেসিফিক লিমিট আছে, যে লিমিটের নিচে গেলে পাওয়ার ফ্যাক্টরের জন্য পেনাল্টি দিতে হয়, বিদ্যুৎ বিলে পেনাল্টি দিতে হবে তোমাকে। এই জন্য এটাকে এড়ানোর জন্য তারা নিজেরা একটা পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন ইউজ করে। এই সাবস্টেশনে মেইন কম্পোনেন্ট হিসেবে থাকে কন্ডেন্সার অর্থাৎ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মাধ্যমে আমরা আহ, কি করতে পারি, পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার অনেকগুলা পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা যায়। আরেকটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সারের মাধ্যমে অপারেট করা যায়। সিনক্রোনাস কন্ডেন্সার হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিনক্রোনাস মোটর যেটা নো লোডে বা লাইট লোডে চলতেছে। তো ইন্ডাস্ট্রিতে যেহেতু ওদের মোটর প্রয়োজন হয়, তো ওরা একটা সিনক্রোনাস কন্ডেন্সার দিয়েও লাইনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারে। তো ওর যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার প্রয়োজন হলো, সেই মোটরটা সে অপারেট করলো ওভার এক্সাইটেশনে, কিন্তু লোড দিল না, তখন ওই সিনক্রোনাস কন্ডেন্সারই ক্যাপাসিটর ব্যাংকের মতো কাজ করে লাইনের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করবে। আবার সিনক্রোনাস কন্ডেন্সার বা সিনক্রোনাস মোটর, এখানে যদি আমি লোড দিয়ে দেই, ঠিক আছে, হেভি লোডে এটা চলে এবং ওভার এক্সাইটেশনে না থাকে, তাহলে সে আবার ল্যাগিং হয়ে যাবে পাওয়ার ফ্যাক্টর, তখন সে আবার পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগ করবে। তো সিনক্রোনাস মোটরের একটা সুবিধা, একে দুইটা কাজে ব্যবহার করা যায়। পাওয়ার ফ্যাক্টর তাকে লিডও করা যায়, ল্যাগও করা যায়, তার এক্সাইটেশন এবং কানেক্টেড লোডের উপর সেটা ডিপেন্ড করে। আরেকটা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের পদ্ধতি হচ্ছে ফেজ অ্যাডভান্সার। ফেজ অ্যাডভান্সার নামে একটা ডিভাইস আছে, এটাকে ইউজ করেও পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা যেতে পারে। এরপরে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশন থাকতে পারে। মনে করো দুইটা দেশের গ্রিড একসাথে ইউনাইট হবে, সাপোজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার গ্রিড একসাথে আমরা সিনক্রোনাইজ করব। এখন ইন্ডিয়ার গ্রিডের ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্স হয়, একটা ভিন্ন একটা ফ্রিকোয়েন্সি থাকে আমাদের গ্রিডের চাইতে, তাহলে আমি যখন এখানে ইন্টার কানেকশনটা করব, তখন কিন্তু দুইটা গ্রিডই ফল করতে পারে। কারণ গ্রিডের ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ গ্রিডের সব সময় ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে, গ্রিডে কানেক্টেড সবগুলা জেনারেটরের ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে। কোনোটা যদি নিচের দিকে চলে যায়, হয় সে নিজে শাট অফ হয়ে যাবে, নাহলে পুরো গ্রিড ব্ল্যাক আউট হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি খুব একটা ইম্পর্টেন্ট ড্রাইভিং ফ্যাক্টর গ্রিডের স্ট্যাবিলিটির জন্য, এবং এটা পাওয়ার কোয়ালিটিকেও ডিফাইন করে যে পাওয়ার কোয়ালিটি কেমন, এটা ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশন দ্বারা বোঝা যায়। তো এই জন্য যখন দুইটা গ্রিডকে আমি কানেক্টেড করব, তখন ওখানে একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশনও লাগতে পারে। যদি আমি সরাসরি এসি টু এসি কানেকশন করি, ওই গ্রিডও এসি এই গ্রিডও এসি, মাঝখানে আমি আর এসি থেকে ডিসি কনভার্ট না করে সরাসরি এসি এসি কানেক্ট করতেছি দুইটা গ্রিডকে, তখন মাঝখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জার ইউজ করা লাগতে পারে। তো এই জিনিসটাও অ্যাকচুয়ালি কম ইউজ করা হয়
অন্য কাজে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাবস্টিটিউশন ইউজ করা যেতে পারে। এটা একটা প্রিলিমিনারি প্রাইমারি কনসেপ্ট ছিল, কিন্তু যদি সরাসরি এসি টু এসি গ্রিডকে সিনক্রোনাইজ করা হয় দুইটা গ্রিডকে, এবং সেখানে যদি একটা গ্রিডের ফ্রিকোয়েন্সি বাই চান্স ফল্ট হয়ে বেড়ে গেল, তাহলে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টিটিউশন কি করবে? সে তো জাস্ট একটা কনভার্টার, সে অপর পাশের ফ্রিকোয়েন্সিও কনভার্ট করে বাড়ায় বা কমায় দিতে পারে। তখন অন্য আরেকটা দেশের গ্রিডের ফ্রিকোয়েন্সিও আরেকটা গ্রিডের ফ্রিকোয়েন্সি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গেল, তখন সেও ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। ঠিক আছে, যদিও এখানে মাঝখানে অনেক প্রোটেক্টিভ এলিমেন্ট থাকবে সাবস্টেশনের ভিতরেই, যে এই গ্রিডের ফ্রিকোয়েন্সি যদি এতর উপরে যায় তাহলে যেহেতু সাবস্টেশনটাই বন্ধ হয়ে যায়, ওই গ্রিডে ইনফ্লুয়েন্স করতে না পারে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশন ইউজ হতে পারে। আরেকটা হতে পারে কনভার্টিং সাবস্টেশন, অর্থাৎ এসি থেকে ডিসি তে কনভার্ট করলাম, এরকম একটা সাবস্টেশন হতে পারে, যেখানে প্রাইমারি ইকুইপমেন্ট হিসেবে হিসেবে বিভিন্ন হাই পাওয়ার মার্কারি আর্ক রেকটিফায়ার বা বিভিন্ন ধরনের রেকটিফায়ার গুলা ইউজ হতে পারে। অথবা ডিসি থেকে এসি কনভার্ট করলা, বিভিন্ন ধরনের থাইরিস্টর সুইচ টুইচ এখানে ইউজ হয়, পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস। এরপরে আমি তো এটা অলরেডি বললাম, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। এটা হচ্ছে সার্ভিসের অনুযায়ী তাদের ক্লাসিফিকেশন। এরপরে আমরা যদি এর কনস্ট্রাকশনাল ফিচার নিয়ে আলোচনা করি, যে এর কনস্ট্রাকশন কেমন, কনস্ট্রাকশনাল ফিচার অনুযায়ী একে আবার আর কয়েকটা ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে। একটা হচ্ছে ইনডোর সাবস্টেশন। সাবস্টেশনটা যদি চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয় তখন সেটা ইনডোর সাবস্টেশন। যদি আউটডোরে হয়, ওপেন ফিল্ডে, তখন আউটডোর সাবস্টেশন। যদি মাঠের নিচে হয় তখন আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। যদি পোলের উপরে হয়, এটা আমরা বাইরে বের হলেই রোডে বেশি দেখতে পাই, যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি পাশে দেখা যাচ্ছে দুইটা পোল, পোলের উপরে কানেকশন করে একটা ট্রান্সফরমার সহ আরো বেশ কিছু রিলেটেড ইকুইপমেন্ট কানেক্ট করে রাখা হয়েছে, তখন সেটাকে আমরা বলি পোল মাউন্টেড সাবস্টেশন। এখন আমরা যদি ইনডোর আর আউটডোর সাবস্টেশনের মধ্যে একটু ক্লাসিফিকেশনটা দেখি। ইনডোর সাবস্টেশনে তুমি যদি দেখো, স্পেস লাগে কম, অর্থাৎ ইনডোর সাবস্টেশনের পজিশনটা যেহেতু ইনডোরে দেয়ালের ভিতরে, এখানে কনস্ট্রাকশনাল অনেক ধরনের লিমিটেশন থাকে, এবং এটা তুমি চাইলেও পরে ইনডোর একটা করে ফেললে ওই স্পেসটা ভাঙা ছাড়া আর ফিউচার এক্সটেনশন করা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য ইনডোর সাবস্টেশনে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে আমার স্পেস কম লাগে, এবং এটা আমাদের এই হাই পপুলেটেড হাইলি ডেন্স সিটির জন্য খুবই পপুলার। এবং এই জন্য আমাদের বাসা বাড়ির নিচে যে সাবস্টেশন থাকে, বিভিন্ন জায়গায় যে সাবস্টেশন থাকে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর সাবস্টেশন হয়। এবং এগুলা অনেক বাল্ক পাওয়ার হ্যান্ডেল করে না আর কি, মিডিয়াম লেভেলের পাওয়ার হ্যান্ডেল করে। আর আউটডোর সাবস্টেশনে স্পেস একটু বেশি লাগে, কিন্তু এর অনেক সুবিধাও আছে। তাহলে ইনডোর সাবস্টেশন ডিজাইন করতে জায়গা লাগে কম, আউটডোরে একটু বেশি। এবং আউটডোরে এইরকম একটা সাবস্টেশনকে ইরেক্ট করতে, আমি একদম তৈরি করে ফেলতে সময় লাগবে কম, কারণ ওপেন আমার স্পেস আছে, আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু বসায় দিলাম, যে কোনো ইকুইপমেন্ট সেট আপ করলাম। আর ইনডোরে সেট আপ করতে সময় একটু বেশি লাগে। আউটডোরে ফিউচার এক্সটেনশন করা সহজ, কারণ আউটডোরে আমি যখন সাবস্টেশন ইনস্টল করব, আমি যদি নতুন একটা ইকুইপমেন্ট বসাতে চাই, আমি একটা এক্সট্রা জায়গা বাইরে থেকে বের করে নিতে পারবো। অথবা আমার স্পেসের মধ্যে এরকম জায়গা থাকলে ওখানে একটা ইনস্টলেশন আমি সেট আপ করলাম আর একটা ইকুইপমেন্ট। কিন্তু ইনডোর সাবস্টেশনে এটা ডিফিকাল্ট, যেহেতু ইনডোরে কনস্ট্রাকশনাল কিছু বিষয় থাকে। ইনডোরে আমার টোটাল স্পেসের লিমিটেশন থাকে, ভলিউমের লিমিটেশন থাকে, তখন ফিউচার এক্সটেন্ড করতে গেলে আগে থেকে প্ল্যান করা না থাকলে এই বিষয়টা আবার ডিফিকাল্ট হয়ে যায়। ফল্ট লোকেশন, একটা ফল্ট হলো সাবস্টেশনে, এটা এখন আমি কিভাবে লোকেট করব? এটা লোকেট করা আউটডোরের ক্ষেত্রে সহজ, কারণ আউটডোরে সবকিছু চোখে দেখতে পাচ্ছি, সবগুলা ইকুইপমেন্টের সবগুলা সাইড হয়তো আমি ঘুরে ঘুরে দেখতে পারবো চারিদিক থেকে। কোথাও ফল্ট হইলে, একটা ব্লাস্ট হইলো চোখে দেখা গেল, স্পার্ক হইলো দেখা গেল। ইনডোরে সব যদি যেহেতু কনজেস্টেড ভাবে থাকে, এনক্লোজড স্টাইলে থাকে, ফল্ট হইলে সহজে এটাকে লোকেট করা যায় না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এটা খুঁজে, কোথায় ফল্ট হয়েছে এটা খুঁজে বের করতে সময় লাগে।
ইনডোর সাবস্টেশন যদি আমরা তৈরি করি তাহলে আমাদের খরচ লাগবে বেশি, আউটডোরে খরচ লাগবে কম, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এটা হচ্ছে অপারেশন। আউটডোর সাবস্টেশন অপারেশন ডিফিকাল্ট, ইনডোর অপারেশন হচ্ছে ইজিয়ার। তো দুইটাকেই এখন ইজিয়ার ফর্মে নিয়ে আসা যায় যদি ওই ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করি, ওই ধরনের কন্ট্রোলিং ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয়। ফল্ট এসকেলেশন, একটা ফল্ট হলো, সেটা থেকে আরেকটা ফল্ট, সেটা থেকে আরেকটা ফল্ট, সেটা থেকে আরেকটা ফল্ট, এই ধরনের একটা ফল্ট এসকেলেট হওয়ার পসিবিলিটি কেমন? আউটডোরে ফল্ট এসকেলেট হওয়ার পসিবিলিটি একটু কম থাকে, যেহেতু লার্জার স্পেস থাকে, ইকুইপমেন্ট গুলো অনেক দূরে দূরে সেট আপ করা যায়, একটা ফল্ট আরেকটা ফল্টকে হয়তো অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে পারে না। কিন্তু ইনডোরে যেহেতু সবকিছু কনজেস্টেড, একটা ফল্ট থেকে আরেকটা ফল্ট হয়ে যেতে পারে, একটা ফল্ট আরেকটা ফল্ট শুরু করে দিতে পারে। একটা সাপোজ মনে করো ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেল, কোনো কারণে ব্লাস্ট হয়ে অয়েল ওভারফ্লো হলো। এখন এই অয়েলটা গিয়ে মনে করো কন্ট্রোল প্যানেলে স্ট্রাইক করলো, এই যে ব্লাস্ট হলো, ব্লাস্টের যে গ্যাস তৈরি হলো ইকুইপমেন্ট, সেটা কন্ট্রোল প্যানেলে স্ট্রাইক করলো, তখন কন্ট্রোল প্যানেলে নতুন একটা ফল্ট হয়ে গেল, সেখানে স্পার্ক থেকে আরেক জায়গায় আরেকটা ফল্ট হয়ে গেল। তাহলে ইনডোরে যেহেতু কনজেস্টেড স্টাইলে থাকে, এখানে ফল্ট এসকেলেশনের পসিবিলিটি একটু হাই থাকে। তা আমরা যদি বিভিন্ন ধরনের ট্রান্সফরমার সাবস্টেশন দেখি, তো আজকের আমাদের এই স্লাইডটা কিন্তু ভিকে মেহতার বই থেকে আহ, কিছু কিছু অংশ এক্সট্রাক্ট করা হয়েছে। তো ভিকে মেহতার বই থেকে তোমরা এই কন্টেন্ট গুলো দেখতে পারো। এটা চ্যাপ্টার প্রিন্সিপাল অফ পাওয়ার ইলেকট্রনিক্স, চ্যাপ্টার হচ্ছে 25 ও 23। তো ট্রান্সফরমার সাবস্টেশন অনেক ধরনের হতে পারে, সেটা আমরা একটু পরে দেখবো, জাস্ট আজানটা একটু শেষ হোক। তো দেখো ট্রান্সফরমার সাবস্টেশন এটা কেমন হতে পারে, আমরা অলরেডি লেকচারের শুরুতে একটু বলার চেষ্টা করছিলাম। এখন যদি আমরা আবার একটু দেখি, ট্রান্সফরমার সাবস্টেশন হতে পারে স্টেপ আপ টাইপ, অর্থাৎ সে শুধু ভোল্টেজকে স্টেপ আপ করবে, ভোল্টেজের লেভেলকে, এবং কারেন্টকে স্টেপ ডাউন করবে। অথবা হতে পারে প্রাইমারি গ্রিড সাবস্টেশন, অথবা হতে পারে সেকেন্ডারি গ্রিড সাবস্টেশন, অথবা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। ডিস্ট্রিবিউশন আবার প্রাইমারি সেকেন্ডারি থাকতে পারে। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি, এখানে আমরা মেইন কয়েকটা ক্যাটাগরি দেখার চেষ্টা করলাম। এবং আমরা যদি দেখি একটা পাওয়ার সিস্টেমে এদের অবস্থান কোথায় থাকে, তাদের প্লেসমেন্ট গুলা কার পরে কার প্লেসমেন্ট হয়, সেটা যদি আমরা দেখি, একটু আগে আমি যে ফিগারটা দেখাচ্ছিলাম, আমি হাতে ড্র করলাম, সেই ফিগারটারই একটা আরো ভালো একটা ফরম্যাট হচ্ছে এটা আর কি, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে ফিগারটা আমি দেখার চেষ্টা করতেছিলাম, এটাকে আমরা আবার একটু রিভিউ করি। প্রথমে তোমার একটা জেনারেটিং সাবস্টেশন আছে, সেটা সাপোজ 11 কেবিতে ভোল্টেজ জেনারেট করে, সেটাকে আমি একটা স্টেপ আপ সাবস্টেশনে দিলাম। কেন? এই পাওয়ারটা আমি দূরে পাঠাবো, লং ডিস্টেন্স ট্রাভেল করবে এই পাওয়ার, এই জন্য আমি ভোল্টেজকে স্টেপ আপ করলাম, 220 কেবিতে নিয়ে গেলাম। তো 220 কেবিতে নিলে কারেন্টটা ডাউন হয়ে গেল। তারপরে সেটাকে আমি 220/66 কেবি প্রাইমারি গ্রিড সাবস্টেশনে কানেক্ট করলাম। সেই প্রাইমারি গ্রিড সাবস্টেশন থেকে মাল্টিপল দুইটা সাবস্টেশন আমি কানেক্ট করলাম, একাধিক সাবস্টেশনে। এই সাবস্টেশন কি করলো, এই 220কে 66 কেবিতে কনভার্ট করলো প্রাইমারি সাবস্টেশন। তারপরে আমি 66কে আবার 11 কেবিতে কনভার্ট করলাম, এটা হলো আমার সেকেন্ডারি সাবস্টেশন। এই 66 বা 11 কেবি যে কনভার্ট হয়ে গেল, সেটা থেকে আমি আবার 11/0.4 কেবিতে কনভার্ট করলাম। তাহলে যেখানে যেখানে কনভার্সন হবে সেখানে সেখানে একটা সাবস্টেশন দিতে হবে। তো এই 11 কেবি আমি সরাসরি হাই ভোল্টেজ কনজিউমারদেরকে দিয়ে দিলাম, আবার 11 কেবি কে কনভার্ট করে লো ভোল্টেজ কনজিউমারকে দিলাম। আবার এই দুইটা সেকেন্ডারি সাবস্টেশনের মধ্যে আমি একটা ইন্টার কানেকশন রাখলাম। কেন? মনে করো বাই চান্স কোনো কারণে এই লাইনটা ব্রেকডাউন হয়ে গেল, এখান দিয়ে পাওয়ার আর আসতে পারতেছে না, তাহলে এই লাইনটা যদি আমার কাছে না থাকে, তাহলে কি হবে? এই সাবস্টেশনের সাথে কানেক্টেড যত কনজিউমার আছে তারা তো আর পাওয়ার পাবে না। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এরকম ইন্টার কানেকশন তৈরি করতে পারি, সাবস্টেশন টু সাবস্টেশন, একটা ইন্টারকানেক্টেড সিস্টেম। তাহলে কি হয়ে গেল, বাই চান্স কখনো যদি এখানে ফল্ট হয়, তাহলে পাওয়ারটা আমি এই পাথ দিয়ে এখানে নিয়ে, এখান থেকে আবার পাওয়ারটা এইখানে নিয়ে আসতে পারবো, এবং এইখান থেকে এই সকল লোডকে আমি পাওয়ারটা আবার ডিস্ট্রিবিউট করতে পারবো, একটা অল্টারনেট পাথ হয়ে থাকে।
এটা জাস্ট দুইটার মধ্যে দেখানো হয়েছে, এরকম মাল্টিপল সাবস্টেশনের মধ্যে এরকম ইন্টারকানেকশন থাকতে পারে, এবং এটা যত বেশি হবে আমার সিস্টেমের রিলায়েবিলিটি তত বাড়বে। ঠিক আছে, অর্থাৎ রিলায়েবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। অথবা অনেক সময় এই লাইন যখন আমি ডিজাইন করলাম, এখানে লাইনের ক্যাপাসিটি কম, এটা কম পাওয়ার হ্যান্ডেল করতে পারে, আস্তে আস্তে এই সাবস্টেশনের সাথে কানেক্টেড লোড গুলা বেড়ে গেল, তখন আমি এইখানে লাইনটাকে নতুন করে কনস্ট্রাক্ট লার্জ ক্যাপাসিটি না করে এদিক থেকে যদি আমি আবার হাফ পাওয়ার রিসিভ করার প্ল্যান করি, যে হাফ পাওয়ার এদিক থেকে নিবো, হাফ পাওয়ার এদিক থেকে নিবো, অর্ধেক কারেন্ট অর্ধেক কারেন্ট, ঠিক আছে, তখন আবার ইন্টারকানেকশন দুইটা এট এ টাইমও ওয়ার্ক করতে পারে। আবার অনেক সময় ফল্টের সময় এইটা যেহেতু নাই, তখন এদিক দিয়ে ফুল পাওয়ারটা আসতে পারে। মাল্টিপল ওয়ে থাকার জন্য এই ধরনের আমরা কানেকশন করতে পারি। তো এইখানে বিভিন্ন স্টেজে কিভাবে কানেকশন গুলো, ট্রান্সফর্মার গুলা কানেক্ট করা আছে, সেখান থেকে আমরা তার এই যে এখানে আমরা একটা মিনিমাল ক্লাসিফিকেশন দেখলাম, এই প্লেসমেন্ট গুলো আমরা এখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারি যে এক এক জায়গায় এক এক সাবস্টেশনের নামটা জাস্ট ভিন্ন হয়, আর বেশিরভাগ ইকুইপমেন্টই মোটামুটি কাছাকাছি একই ধরনের ইকুইপমেন্টই ইউজ করা হয়। তাকে কোথায় স্থাপন করা হচ্ছে সে অনুযায়ী তার ডেফিনেশন বা তার নামটা ঠিক করা হয় আর কি। এরপরে আরেকটা আমরা যদি দেখি, পোল মাউন্টেড সাবস্টেশন। পোল মাউন্টেড সাবস্টেশনটা অ্যাকচুয়ালি আউটডোরে, আমরা যখন রাস্তায় দেখি যে রাস্তার উপর একটা গোল ট্রান্সফরমার প্লেস করা আছে, অথবা একটা চতুর্ভুজ আকৃতির একটা 3 ডাইমেনশন একটা ট্রান্সফরমার আছে এবং তার সাথে আরো কিছু ইকুইপমেন্ট প্লেস করা, তখন ওইটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। অর্থাৎ এই সাবস্টেশনটার জন্য আমার আলাদা কোনো ইনডোরে প্লেসমেন্ট লাগে না, আউটডোরে গ্রাউন্ডে বিশাল জায়গা লাগে না, পোলের উপরেই আমি এটাকে সেট আপ করে ফেলি। এই জন্য তার গঠন থেকেই তার নাম, যে পোল মাউন্টেড সাবস্টেশন, যেহেতু এটা পোলের উপরে থাকে। তো পোল মাউন্টেড সাবস্টেশনে কি কি থাকে তা যদি আমি দেখি, পোল মাউন্টেড সাবস্টেশনে পাওয়ারটা যখন ইনপুট হয়, এখানে মেইন ইকুইপমেন্ট হচ্ছে ট্রান্সফরমার, বাকিগুলো অক্সিলারি। তো এই ট্রান্সফরমারের উপরে, সবার উপরে একদম পোলের মাথায় এরকম লাইটনিং অ্যারেস্টার প্লেস করা হয়, যাতে ঠান্ডারিং হইলে এই পাওয়ারটা ট্রান্সফরমারে না এসে গ্রাউন্ডে চলে যেতে পারে। তো প্রথমে পাওয়ারটা লাইটনিং অ্যারেস্টরে যায়, লাইটনিং অ্যারেস্টর কি করে, যদি ঠান্ডারিং হয় সেই সময় সে ভিতরে শর্ট সার্কিট করে পাওয়ারটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। আর যদি না হয় নর্মাল ওয়েতে সে একটা ওপেন সার্কিটের মতো কাজ করে, পাওয়ার নর্মালি ফ্লো হয়। তো পার ফেজে একটা একটা লাইটনিং অ্যারেস্টর এভাবে কানেক্ট করা থাকতে পারে। ঠিক আছে, তাহলে লাইটনিং অ্যারেস্টর থেকে পাওয়ারটা কোথায় চলে আসলো দেখো তো। এই লাইটনিং অ্যারেস্টর থেকে পাওয়ারটা এই যে এখানে যেটা আসলো, এগুলো হচ্ছে ইনসুলেটর, যে তিন ফেজে তিনটে ইনসুলেটর। তো এই ইনসুলেটর দিয়ে আমরা কি করতেছি, যাতে আমার এই যে কন্ডাক্টরটা পোলের যে স্ট্রাকচার আছে সেখানে গিয়ে কানেক্ট হয়ে শর্ট সার্কিট করে না ফেলে, এই জন্য আমি ইনসুলেটর ইউজ করলাম। ঠিক আছে, এবং লাইটনিং অ্যারেস্টরের যে বাইরে যে ম্যাটেরিয়াল থাকে, পোর্সেলিন টাইপের ম্যাটেরিয়াল থাকে মোস্ট অফ দ্য কেসে, এগুলারও ইনসুলেটিং ক্যাপাসিটি আছে। আচ্ছা, আর তার লাইটনিং অ্যারেস্টর হচ্ছে কেমন সেটা যদি বলি, লাইটনিং অ্যারেস্টর অ্যাকচুয়ালি হচ্ছে আহ, যদি এয়ার টাইপ হয় লাইটনিং অ্যারেস্টর, তাহলে ধরো এখানে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসতেছে, মাঝখানে আমি কি করলাম, একটা কন্ডাক্টর দিয়ে আর একটা গ্যাপ রেখে এটাকে আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আর এদিক থেকে নিয়ে আমি আমার পরবর্তী ইকুইপমেন্ট গুলো কানেক্ট করলাম। অর্থাৎ নর্মাল কেসে এই দুইটা কন্ডাক্টরের মধ্যে অনেক হাই ইনসুলেশন আছে, এখানে পাওয়ার ফ্লো করবে না। কিন্তু যদি ক্রিটিক্যাল কেস হয়, লাইনে ওভার ভোল্টেজ হয়ে গেল, তখন কি হয়ে যাবে, এই জায়গার এয়ার গুলা আয়োনাইজড হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন পাওয়ারটা এদিক দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, এইখানে যে ইকুইপমেন্ট ছিল সে বেঁচে যাবে, তার আর ক্ষতি হবে না। ঠিক আছে, তো লাইটিং অ্যারেস্টর আমরা সামনেও দেখবো, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি। আচ্ছা, এরপর দেখো লাইটনিং অ্যারেস্টর থেকে কোথায় চলে আসলো, ইনসুলেটর হয়ে ফিউজে। ফিউজ কি, ফিউজ হচ্ছে, লাইটনিং অ্যারেস্টর তো তোমাকে ওভার ভোল্টেজের সময় প্রোটেকশন দিল সিস্টেমকে, এখন সিস্টেমে যদি ওভার কারেন্ট হয় তখন কি লাগবে,
যদি লার্জ ট্রান্সফরমার তুমি কাজ করো তখন এখানে ফিউজ না দিয়ে হয়তো সার্কিট ব্রেকার থাকতে পারে। ঠিক আছে, আর যদি স্মল ট্রান্সফরমার হয় এক্ষেত্রে আমরা ড্রপ আউট ফিউজ বা জেনারেল ফিউজ ইউজ করতে পারি। যে হাই কারেন্ট যখন আসবে তখন এই ফিউজটা কি হবে, সে নিজে বার্ন হয়ে গিয়ে এই ট্রান্সফরমারকে সে সেভ করবে। এরপরে ফিউজের পরে থাকে আইসোলেটর। আইসোলেটর হচ্ছে একটা কানেক্টিং সুইচ, একটা সুইচ বলতে পারো। এটা হচ্ছে নো লোডে অপারেট করা হয়, অথবা যখন দুইটা জায়গায় সেম ভোল্টেজ লেভেল থাকে তখন অপারেট করা হয়। অর্থাৎ ইনসুলেটরের মধ্যে কোনো আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাসিটি থাকে না। অর্থাৎ যদি একটা ইনসুলেটরে, আইসোলেটর, একটা আইসোলেটরে কোনো আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি থাকে না, কিন্তু সার্কিট ব্রেকারে আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি থাকে। অর্থাৎ তুমি যখন কারেন্ট কে প্রোটেক্ট করতেছো, মানে ওভার কারেন্ট কে প্রোটেক্ট করতেছো, তখন এখানে কিন্তু ইলেকট্রিক আর্ক তৈরি হতে পারে। কারেন্ট যত বেশি আর্ক তত বেশি হবে, এটা ফায়ারিং হয়ে যেতে পারে, লার্জ ব্লাস্ট হইতে পারে। তো এই ব্লাস্টকে মিটিগেট করার জন্য ভিতরে ফায়ার এক্সটিংগুইশিং যেমন ক্যাপাবিলিটি থাকে, তার এইখানে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এটাকে বলা হয় আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাসিটি। অর্থাৎ এই আর্কটা নিভানোর একটা ব্যবস্থা থাকে। এই আর্ক নিভানোর জন্য অনেক সময় ভ্যাকুয়াম করা হয়, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। অনেক সময় সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস থ্রো করা হয়, এটা তখন সাথে সাথে আর্ককে এক্সটিংগুইশ করে। এই ধরনের ক্যাপাসিটি সার্কিট ব্রেকারের ভিতর থাকে। কিন্তু আইসোলেটর বা ফিউজ, এদের মধ্যে এরকম আর্ক এক্সটিংগুইশিং কোনো ক্যাপাসিটি থাকে না। তাহলে আইসোলেটরকে তুমি যেহেতু একটা সুইচ, এটাকে অন অফ করবা, এটা যদি অন লোডে অন অফ করো তাহলে কি হবে, একে লার্জ কারেন্ট হ্যান্ডেল করতে হবে, লার্জ কারেন্ট তাকে ব্রেক করতে হবে। তখন এখানে একটা আর্ক হয়ে যেতে পারে। এবং এরকম অনেকগুলা ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পারো যে অনলোডে যখন আইসোলেটর খোলা খোলা হয়, কেউ যদি ভুল ক্রমে খোলে অথবা অনলোডে যদি আইসোলেটর কানেক্ট করে, তখন বিশাল ব্লাস্ট হয়। ঠিক আছে, ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে আইসোলেটর ফল্ট ইন সাবস্টেশন, মিস অপারেশন অফ আইসোলেটর। এই জন্য সাবস্টেশনে আইসোলেটর, সার্কিট ব্রেকার এবং গ্রাউন্ডিং সুইচ, তিনটা জিনিস থাকে। এগুলাকে অপারেট করার একটা সিকোয়েন্স থাকে, এগুলো আমরা সামনে আলোচনা করব। এখানে মিস্টেক করলে আবার বিশাল ফায়ারিং হইতে পারে আর কি। আচ্ছা, তো দেখো, আইসোলেটর থেকে ফাইনালি কোথায় চলে আসলো, ট্রান্সফরমারে। এবং ট্রান্সফরমার কি করলো, সে পাওয়ারটাকে স্টেপ ডাউন করে দিল, ভোল্টেজটা স্টেপ ডাউন হয়ে গেল। স্টেপ ডাউন হয়ে তার বাকি অন্যান্য, এখানে তো আমরা কয়টা টার্মিনাল দেখতে পাচ্ছি, তিনটা, এগুলো হচ্ছে তার মনে করো ইনপুট টার্মিনাল, নাকি প্রাইমারি সাইড। সেকেন্ডারি সাইডে এরকম তিনটা টার্মিনাল আছে, সেই সেকেন্ডারি সাইড থেকে পাওয়ারটা কোথায় চলে গেল, এই যে কন্ডাক্টরে করে বিভিন্ন দিকে এটা আবার চলে গেল। এই 400 ভোল্ট নিয়েই আমরা কি আমাদের বাসায় নিয়ে নিলাম, কেউ আরেকজনের বাসায় নিয়ে নিল 400 ভোল্ট। তারপর সে পার ফেজে কত পাচ্ছে, পার ফেজে আবার 400 নাই, পার ফেজে √3 দিয়ে ভাগ দাও, যা আসে তত ভোল্ট। তো আমাদের যেহেতু ডোমেস্টিক ডট বেশিরভাগ সিঙ্গেল ফেজ, তখন আমরা এই দুইটা কন্ডাক্টর নিলেই হয়, একটা রেড একটা নিউট্রাল, অথবা একটা ব্লু একটা নিউট্রাল। তখন আমরা 230 বা 220 ভোল্টের কাছাকাছি পাই। আবার আমার বাসায় যে পাম্প আছে ওইটা আবার 3 ফেজ, তখন আমার এই সবগুলা কন্ডাক্টরই লাগে। ঠিক আছে, এটা ইউজের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে অনেকটা স্কিমেটিক ডায়াগ্রামের মতো। এখানে একটা জিনিস আছে দেখো, অপারেটিং হ্যান্ডেল ফর আইসোলেটর। তো আইসোলেটর যে একটা সুইচ, এটাকে অন অফ করবে না, এটা যদি ম্যানুয়ালি অপারেট করতে চাও, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ম্যানুয়ালি থাকে, রিমোট অপারেট করা অনেক ক্ষেত্রে যায় না বা ইউজ করাও হয় না, যেহেতু লো পাওয়ার হ্যান্ডেল করে। তখন এটাকে কি করতে হয়, এখানে একটা নিচে একটা এরকম হ্যান্ডেল থাকে, লিভার, এই লিভারটাকে তুমি টান দিলে আইসোলেটরটা ডিসকানেক্ট হয়ে যায়, আবার দিলে ক্লোজ হয়ে যায়। কিন্তু অনলোডে এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে অফলোডে। আচ্ছা, এখন আমি যদি এখানে সিকোয়েন্সটা দেখি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আমার একটা 11 কেবি লাইন আছে। সেই 11 কেবি লাইনে শুরুতে আমি কি করলাম, ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমি লাইটিং এর স্টোরকে প্লেস করলাম। কেন, যদি 11 কেবির চেয়ে বেশি ভোল্টেজ আছে তাহলে যাতে পাওয়ারটা এই দিক থেকে গ্রাউন্ডে চলে গিয়ে আমার এই সকল ইকুইপমেন্টকে বাঁচাইতে পারে। ঠিক আছে, ওভার ভোল্টেজের একটা প্রোটেকশন। তারপরে আমি 11 কেবি লাইনটা নিয়ে সরাসরি কি করি না, 11 কেবি 400 ভোল্ট ট্রান্সফরমারে আমি দিয়ে দিই না, আমি আগে দিলাম একটা প্রোটেক্টিভ ডিভাইস, ফিউজ। ঠিক আছে, তো যেহেতু লো পাওয়ার, এই জন্য এখানে ফিউজ দেওয়া হয়েছে, লাইট পাওয়ার হ্যান্ডেল করবে। হেভি হইলে এখানে সার্কিট ব্রেকার থাকতো। ঠিক আছে, তখন এই ফিউজের জায়গায় সার্কিট ব্রেকার হয়ে যেতে পারতো। সার্কিট ব্রেকার হলে কি করতে পারবে, তুমি একটা সুইচ চাপ দিলে দুইটা কন্টাক্টকে ডিসকানেক্ট করতে পারবা, আবার দুইটা কন্টাক্টকে সুইচ চাপ দিয়ে কানেক্ট করতে পারবা। এখান থেকে
ম্যানুয়ালি করতে পারবা অথবা রিমোটলিও করতে পারবা। অর্থাৎ সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা সুইচ যা নর্মাল কন্ডিশন এবং অ্যাবনর্মাল কন্ডিশন উভয় ক্ষেত্রে সার্কিটকে কানেক্ট এবং ডিসকানেক্ট করতে পারে, এবং অ্যাবনর্মাল কন্ডিশনে সে অটোমেটিক্যালি ডিসকানেক্ট করতে পারে লাইনকে। ঠিক আছে। আচ্ছা, আর একটা ফিউজ কিন্তু জাস্ট ডিসকানেক্ট করতে পারে, ও কিন্তু আর কানেক্ট করতে পারে না। ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা লো পাওয়ার হ্যান্ডেল করি, এটা ফিউজই ইউজ করা হয় খরচ বাঁচানোর জন্য। তো ফিউজ ইউজ করলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা হচ্ছে খরচ কম লাগে, আর অসুবিধা হচ্ছে এইটাকে আবার ঠিক করতে একদম স্পটে আমার মেনটেনেন্স টিমকে পাঠায় এটাকে ঠিক করতে হয়। তো সার্কিট ব্রেকার থেকে কোথায় চলে আসে? আইসোলেটিং সুইচে। সার্কিট ব্রেকার থেকে যখন আইসোলেটিং সুইচে চলে আসে, এই আইসোলেটিং সুইচে কি করে? আইসোলেটিং সুইচ কখন কাজ করে এটা যদি আমরা একটু চিন্তা করি, এখান থেকে দেখো প্র্যাকটিক্যাল কেসে এখানে যদি আমি একটা আইসোলেটর না দিয়ে দুইটা আইসোলেটর দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আইসোলেটর আরো থাকতে পারে আর কি, এটা তোমার কাজের ধরনের উপর ডিপেন্ড করবে। এখানে একটা আইসোলেটর দিলাম। এখন মনে করো আমি সার্কিট ব্রেকারকে, কোনো ফল্ট হয়েছে, সার্কিট ব্রেকারকে এখন আমি ঠিক করব বা সার্কিট ব্রেকার ইনস্টল করব, তাহলে আমাকে কি করতে হবে? সার্কিট ব্রেকার ইনস্টল করার আগে আমাকে তো অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে যাতে এদিক থেকে কোনো পাওয়ার এখানে আসতে না পারে, এদিক থেকে কোনো পাওয়ার এখানে আসতে না পারে সার্কিট ব্রেকারে। তাহলে তো আমি যখন মেনটেনেন্স করবো আমি ইলেকট্রিফাইড হয়ে যেতে পারি নাকি? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো সার্কিট ব্রেকারে যখন আমি মেনটেনেন্স করব তখন আমার এটা যেহেতু এনশিওর করতে হবে যে আমাকে কোনো দিক থেকে যাতে পাওয়ার এসে আমাকে স্ট্রাইক না করে। এদিক থেকে কেন? এদিক থেকে প্রবলেম হচ্ছে অনেক কনজিউমারের নিজেদের আবার একটা জেনারেটর আছে। তারা আমার থেকে যেমন পাওয়ার নেয়, আবার তারা নিজেরা একটা জেনারেটর ইউজ করে। ওই জেনারেটর পাওয়ার অনেক ক্ষেত্রে ব্যাকফিড হয়ে এখানে চলে এসে, এরকম অনেক পাওয়ার ইঞ্জিনিয়ার যারা পাওয়ার ইলেকট্রিশিয়ান তাদের এরকম লাইফ হ্যাম্পার হয়ে গেছে এই কারণে যে পাওয়ার ব্যাকফিড হয়ে মেনটেনেন্সের সময় এখানে চলে আসছে, কারণ এদিকে আইসোলেটিং সুইচ অন করা ছিল, এটা অফ করা ছিল না। এটা যদি ডিসকানেক্ট করা থাকতো তাহলে পাওয়ার ব্যাকফিড হতে পারতো না। এই জন্য আইসোলেটিং সুইচ দুই দিকেই আমার থাকতে পারে, এবং এটার কাজ কি? অফলোডে আমি একটা জায়গাতে পাওয়ার যে নাই সেটাকে আমি 100% এনশিওর করলাম। আসলে তো আমি চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আর সার্কিট ব্রেকার যে ডিসকানেক্ট হয়েছে এটা আবার চোখে দেখা যায় না। মনে করো আমি ডিসকানেক্ট করলাম, যদিও এগুলা খুবই রিলায়েবল ডিভাইস যে ডিসকানেক্ট করছি মানে ডিসকানেক্ট হয়েছে ভেতরে, কানেক্ট করছি মানে কানেক্ট হয়েছে ভিতরে, কিন্তু অনেক সময় কোনো ডিফেক্টের কারণে একটা সার্কিট ব্রেকারের ইন্টারনালি মনে করো আমি তাকে করলাম কানেক্ট, কিন্তু সে ভিতরে ডিসকানেক্ট আছে, এটা তো আমি আর বাইরে থেকে বুঝতে পারতেছি না। তার কোনো ফল্টের কারণে সে যদি তার আমি যে অন করলাম কিন্তু সে অফ হয়ে আছে, বা অফ করলাম সে অন হয়ে আছে, এটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু আইসোলেটর যেহেতু এরকম এক্সপোজ থাকে, বাইরে থেকে দেখে একদম চোখে দেখে কনফার্ম হয়ে নেওয়া যায় যে হ্যাঁ, লাইন এখন 100% ডিসকানেক্টেড, এখন আমরা সেফলি ওই জায়গাটাতে মেনটেনেন্স করতে পারবো, ইনস্টলেশন করতে পারবো। আচ্ছা, তাহলে আসলো কি আইসোলেটর। আইসোলেটরের পরে আইসোলেটর পরে আমরা যদি দেখি কোথায় চলে আসলো? ট্রান্সফরমারে। তো এইখানে এই সাবস্টেশনে সবচেয়ে দামি এবং সবচেয়ে কার্যকরী এবং মেইন ইকুইপমেন্ট হচ্ছে ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার কি করতেছে? ভোল্টেজকে স্টেপ ডাউন করতেছে, 11 কেভি কে 400 ভোল্টে সে কনভার্ট করে দিচ্ছে। 11 কেভি কে 400 ভোল্টে কনভার্ট করার পরে আমি এখানে কি দিলাম? একটা সার্কিট ব্রেকার দিলাম। ঠিক আছে। এটা হচ্ছে একদম মিনিমাল ফিগার আর কি। এইটার ক্ষেত্রে আরো অনেক ইকুইপমেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এইখানেও একটা আইসোলেটর থাকতে পারতো, যেটা আমি একটু আগে দেখালাম যে এই সার্কিট ব্রেকারে যদি কোনো ফল্ট হয়, যেহেতু 400 কেভি এই জন্য আলাদা করে আইসোলেটর দেয় না, 400 ভোল্টেজ আইসোলেটর দেয় নাই আর কি। কিন্তু এখানে আইসোলেটর দিলে আরো ভালো হইতো। দিলে কি হইতো, আমি যখন এটাতে মেনটেনেন্স করব, এখানে যদি কখনো মেনটেনেন্স করি তাহলে এই আইসোলেটর দুইটাকে আগে ডিসকানেক্ট করে নিতাম, তারপরে এখানে আমি মেনটেনেন্স করতে পারতাম। ঠিক আছে। আর ইন প্র্যাকটিস পাওয়ার সিস্টেমে একটা সার্কিট ব্রেকারের উভয় সাইডে আইসোলেটর ইউজ করা হয় আর কি। তারপরে আমি পাওয়ারটাকে নিয়ে বাস বারের মাধ্যমে কি করলাম? বিভিন্ন কনজিউমারকে দিয়ে দিলাম। অনেকগুলা গ্রাহক অনেক দিকে চলে গেল 400 ভোল্ট। এই হচ্ছে একটা পোল মাউন্টেড সাবস্টেশনের
স্কিমেটিক ডায়াগ্রাম এবং তার সিঙ্গেল লাইন ডায়াগ্রামের এক্সপ্লেনেশন। তো আমি যেই কথাগুলো এতক্ষণ বলার চেষ্টা করলাম সেগুলাই অ্যাকচুয়ালি এখানে বলা আছে আর কি, এগুলো তোমরা দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নিতে পারো। এখন দেখো, তুমি যদি এখানে কখনো আহ, এই সার্কিটের জন্য এই ট্রান্সফরমারটাকে মেনটেন করতে চাও, তাহলে তোমার কি নিশ্চিত করতে হবে? তুমি যা সার্কিট ব্রেকার অফ করে এখানে এসে কাজ করা শুরু করছো, তাহলে কি কাজ হবে? এদিক থেকে তো পাওয়ার কানেক্টেড থেকে ফল্ট করে দিতে পারে নাকি, তুমি ইলেকট্রোকিউটেড হয়ে যেতে পারো। এই জন্য তোমাকে কি করতে হবে, এখানে যে আইসোলেটর আছে এই আইসোলেটরকে ডিসকানেক্ট করতে হবে, সার্কিট ব্রেকারকেও ডিসকানেক্ট করতে হবে, করে তারপর তোমার এই ট্রান্সফরমার প্লেসে তাকে মেনটেনেন্স করতে হবে। তো এই যখন এই তিনটা আইসোলেটর একসাথে এই যে এখানে যেভাবে আছে এভাবে থাকে, এগুলোকে গ্যাং আইসোলেটর বলে। গ্যাং আইসোলেটর আমি যখন এই লিভারটা তে আমি উপরের দিকে টান দিলাম, তখন এই তিনটা আইসোলেটরই, সরি ফিউজ না, এই তিনটা আইসোলেটরই একসাথে খুলে গেল। আবার যখন এটা এখানে লাগাই দিলাম, তিনটা আইসোলেটরই একসাথে এখানে লেগে গেল। এটা হচ্ছে ম্যানুয়াল অপারেশন। আর রিমোট অপারেশনের ক্ষেত্রে, আউটডোর ফিল্ডে, পোল মাউন্টের ক্ষেত্রে না, অন্য আরেক ধরনের ক্লাসিফিকেশনের সাবস্টেশনে, আউটডোর সাবস্টেশনে এরকম মোটরাইজড আইসোলেটর থাকে, যে আমি কন্ট্রোল রুমে বসে মোটর ক্লিক করলাম, একটা মোটর ঘুরে ঘুরে আইসোলেটরকে কানেক্ট করে দিল বা ডিসকানেক্ট করে দিল। এরপরে আমরা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন যদি দেখি, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন এটাও একটা পপুলার এক ধরনের সাবস্টেশন। এই সাবস্টেশনে কি থাকে, এই সাবস্টেশন অ্যাকচুয়ালি মানে গ্রাউন্ড লেভেল থেকে নিচে থাকে, মাটির নিচে। এবং এটা এন্ট্রেন্স আমি এরকম সিঁড়ি দিয়ে যদি নামি, নিচে নামার পরে মেইন যে ইকুইপমেন্ট দেখতে পারবো সেটা ট্রান্সফরমার, এবং তার সাথে সাপোর্টিং আরো ধরনের সুইচ গিয়ার ইকুইপমেন্ট থাকতে পারে, সার্কিট ব্রেকার, সিটি, পিটি, রিলে, ঠিক আছে, আর্থিং সুইচ, অন্যান্য ইকুইপমেন্ট মিলে একটা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন তৈরি হতে পারে। তো আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন যেহেতু আন্ডারগ্রাউন্ডে করা হয় এবং মাটির নিচে ডিগিং এর বিষয় থাকে, এবং মাটির নিচে কিন্তু আমরা যদি মনে করি মাটির নিচে কিছু কিছু নাই, খুবই ক্লিয়ার জায়গা, আমি চাইলে যে কোনো কিছু বানাইতে পারবো, এরকম কিন্তু প্র্যাকটিক্যাল কেসে পাওয়া যায় না। তুমি কোথাও একটা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন করতে যাবা, এর নিচে গিয়ে দেখবা এখানে সুয়ারেজ লাইন আছে, এখানে পানির কানেকশন আছে, এখানে টেলিফোনের লাইন থাকতে পারে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি থাকতে পারে। এই জন্য আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনে আমরা চেষ্টা করি সাইজ যাতে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হয়। এবং আবার বেশি মিনিমাম হইলে আবার সমস্যা হচ্ছে, এটা যদি খুবই কম্প্যাক্ট হয়, আমি হয়তো সব ইকুইপমেন্টের সব দিক দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না, এমন কনজেস্টেড ভাবে সেট করলাম ট্রান্সফর্মার পিছন সাইডে কোনোদিন যাওয়া যায় না, ঠিক আছে, ওই জায়গার মেনটেনেন্স তাইলে কিভাবে হবে? তাহলে এই এই ধরনের বিষয়গুলা যতটা সম্ভব আবার অ্যাক্সেস রাখারও চেষ্টা করা হয়, অর্থাৎ এখানে একটা ট্রেড অফ করতে হয়। এবং ইমার্জেন্সি লাইটনিং এন্ড প্রোটেকশন এগেনস্ট ফায়ার, ঠিক আছে, এই প্রোটেকটিভ ইকুইপমেন্ট থাকতে হবে, যেহেতু একটা কম্প্যাক্ট প্লেসে হবে, এখানে যদি কোনো ধরনের ব্লাস্ট হয় বা কোনো ধরনের ফায়ারিং হয়, এটা মিটিগেট করার ব্যবস্থা এখানে থাকতে হবে। এবং এখানে ভেন্টিলেশন থাকতে হবে, এখানে এয়ার ফ্লো হওয়ার ব্যবস্থা থাকতে হবে, যাতে এখানে প্রপার এয়ার ফ্লো হতে পারে, কেউ এখানে যদি মেনটেনেন্সের জন্য আসে তখন তার যাতে প্রবলেম না হয়, এই ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। আন্ডারগ্রাউন্ড মানে এই না যে এখানে আমি কোনো এয়ার সার্কুলেশন রাখলাম না। দেয়ার শুড বি প্রভিশন ফর রিমোট ইন্ডিকেশন অফ এক্সেসিভ রাইজ ইন টেম্পারেচার, এখানে যদি একটা হাই টেম্পারেচার হয়ে যায়, এটা যাতে আমি বাহির থেকে রিমোটলি অ্যাক্সেস করে দেখতে পারি, বুঝতে পারি, এবং হাই ভোল্টেজ যাতে ডিসকানেক্ট হয়ে যায় এখান থেকে, এই ধরনের ফ্যাসিলিটিও থাকলে ভালো। এবং ট্রান্সফরমার সুইচেস এন্ড ফিউজেস শুড বি এয়ার কুলড টু অ্যাভয়েড ব্রিঙ্গিং অয়েল ইনটু দিস প্রেমিসেস। তো দেখো, এখানে যদি অয়েল টাইপ জিনিসপত্র ইউজ করা হয়, ট্রান্সফরমার তার কুলিং এর জন্য আমরা ইউজ করি অয়েল। এখন অয়েল যদি এখানে আমি ইউজ করি, তাহলে আমার প্রবলেম কি হবে, কখনো যদি এই ফল্ট হয়, এখানে অয়েল যে স্পিল হবে, এই স্পিল অয়েলটাকে রিমুভ করার জন্য বা এইটা, তো মনে করো নিচতলায়ও না, নিচতলারও নিচে, এটা এখানে একটা কমপ্লেক্সিটি তৈরি করবে, ঠিক আছে। এই জন্য এই ধরনের কেসে দেখবা এয়ার টাইপ কুলিং, ড্রাই টাইপ ট্রান্সফরমার বলা হয়, এটা একটু পড়াশোনা করতে পারো।
ড্রাই টাইপ ট্রান্সফরমার, এখানে কোনো অয়েল নাই। ঠিক আছে, যেমন আমাদের যে সাবস্টেশন আছে এই সাবস্টেশনেও কিন্তু আহ, যেটা মেইন সাবস্টেশন ওখানেও ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, ওখানে কোনো অয়েল নাই। ঠিক আছে, তো এখানে চেষ্টা করা হয় লো অয়েল বা মিনিমাম অয়েল ইকুইপমেন্ট গুলাকে ইউজ করতে, যেহেতু অয়েল স্পিল আউট হইলে বা অয়েল যদি রিফিল করা লাগে এগুলো একটা ঝামেলা তৈরি করে। এরপরে আমরা যদি দেখি টার্মিনাল সাবস্টেশন। টার্মিনাল সাবস্টেশন হচ্ছে আমরা একটু আগে যে সাবস্টেশনের যে নেটওয়ার্ক দেখলাম, এই নেটওয়ার্কে দেখো না অনেকগুলো সাবস্টেশন অনেক জায়গায় প্লেসমেন্ট হতে পারে। ঠিক আছে, যেমন এইটা যদি দেখো, এই সাবস্টেশনটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এর পজিশন কি, ওর দুই দিকে সাবস্টেশন আছে নাকি ওরও দুই দিকে সাবস্টেশন আছে, কিন্তু ও হচ্ছে কি ওর লাইনে ও হচ্ছে লাস্ট সাবস্টেশন নাকি এরপরে আর সাবস্টেশন নাই। তো এরকম কেসে যখন একটা সাবস্টেশন একদম এন্ড পজিশনে পড়ে যায় ওইটাকে টার্মিনাল সাবস্টেশন বলে, একদম লাস্টে সাবস্টেশন। A terminal substation is one in which the line supplying to the substation terminates or ends. অর্থাৎ এরপরে আর সাবস্টেশন নাই, ওখানে পাওয়ারটা আসলো, এসে সেটা কনজিউমার কাছে চলে গেল বা তার পাওয়ারটা যেখানে যাওয়ার কথা ওখানে চলে গেল, কিন্তু ওখান থেকে কানেক্ট হয়ে আবার নতুন সাবস্টেশনে যায়নি। ওই ধরনের সাবস্টেশনকে আমরা কি বলি, টার্মিনাল সাবস্টেশন। তো এর যদি আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি, এটা দেখতে কেমন হয়। প্রথমে একটা ইনকামিং লাইন আসলো 11 কেবি, তারপরে এখানে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমারটা থাকলো সিভিটি, এরপরে ওয়েভ ট্র্যাপ। তো এখানে আমার পাওয়ার, আমি যে হ্যান্ডেল করব, পাওয়ার লাইনে একটা কাজ করা হয় প্র্যাকটিস, এটা না করলেও সমস্যা নেই, করাও যেতে পারে নাও করা যেতে পারে, এটা ইউটিলিটি কোম্পানি বা ট্রান্সমিটিং কোম্পানির উপর ডিপেন্ড করবে ওরা এই কাজ করবে কি করবে না। সেটা হচ্ছে আমাদের যে পাওয়ার লাইনটা আছে এই লাইন দিয়ে আমরা যেমন ইলেকট্রিক্যাল পাওয়ার সেন্ড করতে পারি, এই একই কন্ডাক্টর দিয়ে আমরা চাইলে কমিউনিকেশন সিগন্যালও সেন্ড করতে পারি। যেহেতু কমিউনিকেশন সিগন্যাল গুলো হাই ফ্রিকোয়েন্সিতে থাকে, এটাকে যদি আমি হাই ফ্রিকোয়েন্সিতে এই কন্ডাক্টর দিয়ে, পাওয়ারের যে তিন ফেজ তিনটা কন্ডাক্টর আছে এটা দিয়ে আমি পাঠাই, আবার পাওয়ারটাও যদি এই কন্ডাক্টর দিয়ে আমি পাঠাই, তাহলে একই কন্ডাক্টর ইউজ করে দুই ধরনের কাজ করতে পারলাম। তাইলে এখানে কি থাকবে, আমার একটা ওয়েভ ট্র্যাপ লাগবে নাকি। ওয়েভ ট্র্যাপ কি করবে, এই দুইটা ওয়েভকে আলাদা করবে, একটা পাওয়ারের ওয়েভ আর একটা কমিউনিকেশনের ওয়েভ। তো এই কমিউনিকেশন মোস্ট অফ দ্য কেসে করা হয়, এই যে তুমি একটা সার্কিট ব্রেকারকে অপারেট করবা রিমোটলি, তাহলে ওর কাছে একটা কমিউনিকেশন সিগন্যাল পাঠাইতে হবে, বা ও যে ট্রিপ করলো এটা যে আমি বুঝবো, ওর এই যে ট্রিপ অবস্থায় আছে ওর কারেন্ট স্ট্যাটাস, এই কমিউনিকেশন সিগন্যালটা আরেক জায়গায় পাঠাইতে হবে রিমোটলি যদি দেখতে চাই। এই কমিউনিকেশন সিগন্যাল গুলা প্রোটেক্টিভ ইকুইপমেন্টের এই কন্ডাক্টর দিয়ে যদি আমি পাঠাই দেই, তাহলে তো সুবিধা হলো, নাহলে আমি এই জিনিসগুলা কিভাবে বুঝবো। এগুলোর জন্য তাহলে আলাদা আবার কন্ডাক্টর সেট আপ করতে হবে, পাওয়ারের জন্য তিনটা বা চারটা, আবার কমিউনিকেশনের জন্য আবার আরেকটা কন্ডাক্টর লাগবে। তো একই কন্ডাক্টর দিয়ে এই কাজ যদি করতে পারি তো এটা ভালো না, এই জন্য একই কন্ডাক্টরে যখন এই কাজ করা হয় তখন এটাকে বলা হয় পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার না, পিএলসি মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার একটা আছে, এটাকে বলে পাওয়ার লাইন ক্যারিয়ার, অথবা পিএলসিও বলে পিএলসিসিও বলে, এটা একটু পড়াশোনা করতে পারো, পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। তো ওয়েভ ট্রেপের কাজ হচ্ছে এই পাওয়ার সিগন্যাল থেকে কমিউনিকেশন সিগন্যালটাকে ডিস্টিংগুইশ করা। অর্থাৎ আমার পাওয়ার সিগন্যালটা ফ্রিকোয়েন্সি বেশিরভাগ কেসে লো ফ্রিকোয়েন্সি থাকে আর কমিউনিকেশন সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সি থাকে। ওয়েভ ট্র্যাপ কি করে, একটা ওয়েভকে ট্র্যাপ করে ফেলে আরেকটাকে পাস করতে দেয়। তো এই ওয়েভ ট্র্যাপ কি করবে, এইদিকে শুধু পাওয়ার সিগন্যালকে আসতে দিবে। তার মানে কি লাইনের এই পাশে কমিউনিকেশন সিগন্যাল যদি আসতে পারলো না, তাহলে এইখানে যে আমার সিগন্যালগুলো পাঠানো হয়েছে ওই জায়গা থেকে ইনকামিং লাইনের সাথে আমার একটা কমিউনিকেশন সিগন্যাল আসলো যেটা বলতেছে যে এই সার্কিট ব্রেকারকে অন করো। তাহলে এই সিগন্যালটা কোথায় বুঝে বসে বুঝতে হবে, কন্ট্রোল রুমে বুঝতে হবে না। তাহলে কন্ট্রোল রুমের আগ পর্যন্ত এই সিগন্যাল থাকবে, এই সিগন্যালটা নিয়ে আমি তাকে প্রসেস করব। এখানে ক্যাপাসিটর থাকে, ড্রেন কয়েল থাকে, এটা আর একটা পড়াশোনা আর কি। ঠিক আছে, এখানে মনে করো টিউনিং সার্কিট থাকে, ট্রান্সমিটার রিসিভার থাকে, প্রোটেক্টিভ রিলে থাকে, এগুলা মিলে এই যে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন তৈরি হয়, এখানে আরেকটা সেট আপ থাকে। তো এই হাই ফ্রিকোয়েন্সিটা যখন আমার এইখানে চলে আসে, সেই ফ্রিকোয়েন্সি থেকে আমি কমিউনিকেশন সিগন্যালগুলো ডিকোড করে বুঝে নিলাম যে কি কমান্ড দেওয়া হয়েছে ওই দিক থেকে। ঠিক আছে, এটা আমি বুঝে নিতে পারি, অথবা এখানে
অন্যান্য ইকুইপমেন্ট গুলা ইন্টারকানেক্টেড থাকতে পারে। এই কমান্ড দিয়ে এখানে রিলে একটা অপারেট হয়ে এই ব্রেকারকে চাইলে কানেক্ট ডিসকানেক্ট করতে পারে নাকি? আমি যখন রিমোটলি অপারেট করব, কমান্ড সিগন্যালটা এসে তো একটা রিলেকে বলতে হবে যে হ্যাঁ তুমি অন হও। তাহলে এই একটা যে কমিউনিকেশনের সিগন্যাল লাগবে, এই সিগন্যালটা এসে রিলেতে আসলে রিলে কোথায় চলে গেল, সার্কিট ব্রেকারকে অপারেট করলো। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে কমিউনিকেশনের আলোচনা। আর পাওয়ারের আলোচনা আগেরটাই। এখানে কি থাকলো? এখানে একটা আর্থিং সুইচ, একটা আইসোলেটর, সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার, এখানে আরেকটা প্রোটেকশনের জন্য আবার লাইটনিং এর স্টোর, এখানে পাওয়ার ট্রান্সফরমার। এই 11 কেবি কে আমি 400 ভোল্টে ইউজ করে, আর এটা যদি ডিস্ট্রিবিউশনের কাছাকাছি হয় তখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার 11 কেবি কে 400 ভোল্টে কনভার্ট করে সে কি করলো, কনজিউমারকে দিয়ে দিল। লাইটিং এর স্টোর কেন? যদি একদম ট্রান্সফরমারের একদম কাছাকাছি ঠান্ডারিং হয়, তাহলে যাতে ট্রান্সফরমারকে সে বাঁচাতে পারে, পাওয়ারটা এদিক দিয়ে গ্রাউন্ডে চলে যায়। সিটি কেন? যেহেতু এখানে আমি একটা কারেন্টকে মেজার করব, এই কারেন্ট যদি হাই হয়, ঠিক আছে, হাই একটা কারেন্টকে তুমি মেজার করবা, এখন এটা মেজার করতে তো অনেক দামি মিটার লাগবে। মনে করো 2000 এম্পিয়ার, 2000 এম্পিয়ার যদি একটা এমিটার দিয়ে মাপতে যাই, বিশাল বড় এমিটার লাগবে, অনেক এক্সপেন্সিভ। তো সিটি দিয়ে আমি যদি কারেন্টটাকে কমায় নেই, একটা স্টেপ আপ ট্রান্সফরমার হয়। সিটি হচ্ছে ভোল্টেজের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার, আর কারেন্টের জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারেন্ট কনসিডার করলে কারেন্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার অথবা ভোল্টেজ স্টেপ আপ ট্রান্সফরমার, একই তো কথা। ট্রান্সফরমারের যেদিকে ভোল্টেজ আপ হয় ওইদিকে কারেন্ট কিন্তু ডাউন হয়। তো সিটি দিয়ে আমি কারেন্টটাকে অ্যাকচুয়ালি কমায় নিলাম, কমায় এখানে একটা ছোট এমিটার দিয়ে আমি কি করতে পারবো, কারেন্টটা মেজার করে নিতে পারবো, আমি দেখতে পারবো কত কারেন্ট আছে। ঠিক একইভাবে এখানে পিটিও থাকতে পারে, এটা একটা মিনিমাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর কি, এখানে অনেক কিছু নাই। যেমন এখানে একটা পিটি থাকতে পারে, পোটেনশিয়াল ট্রান্সফরমার। পোটেনশিয়াল ট্রান্সফরমার দিয়ে আমি কি করবো, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে মেপে নিব। ঠিক আছে, এখানে যদি একটা পিটি আমি সেট করি, তাহলে কি করতে পারবো, পিটিটা কি করলো, ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিল। লাইনে ভোল্টেজ 11 কেবি, সে কনভার্ট করে আমাকে 10 ভোল্টে এনে দিল। তখন ওই পিটির আউটপুট ইয়েটাকে মেজার করে আমি কি করলাম, বুঝতে পারলাম যে লাইনে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ আছে, অর্থাৎ অল্প আহ, মানে কম দামি এমিটার দিয়ে মেপে ফেলতে পারবো যদি একটা পিটি থাকে। আর পাওয়ার লাইনে যেহেতু হাই ভোল্টেজ হাই কারেন্ট থাকে, সিটি আর পিটি দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট আর ভোল্টেজকে মেজার করা হয়। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার কি করবে, এই ট্রান্সফরমারকে লাইনের সাথে কানেক্ট বা ডিসকানেক্ট করবে। আইসোলেটর, আইসোলেটর কি করবে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স নাকি? আমি যখন সার্কিট ব্রেকার অফ করে দিলাম, দিয়ে ট্রান্সফরমার অপারেট করতে যাব, তখন আমি কি হব, কনফিউজ থাকতে পারি যে লাইনে কি আসলে সার্কিট ব্রেকার অফ হয়েছে কিনা, লাইনে কি পাওয়ার চলে আসলো কিনা, আমি এখন ট্রান্সফরমার হাত দিতে পারবো কিনা। তখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে আমি কি করলাম, এই আইসোলেটরটাও ডিসকানেক্ট করে দিলাম। তাহলে এখন আমি 100% শিওর হয়ে গেলাম যে এই ট্রান্সফরমারে লাইন থেকে আর কোনো পাওয়ার আসবে না। এদিকেও আবার দেখতে হবে, এদিকে যে ডোমেস্টিক ইউজার, সে যে আমার থেকে কানেকশন নিয়ে তার বাসায় অপারেট করতেছে, এদিকেও একটা আইসোলেটর থাকলে ওইটাকেও কিন্তু ডিসকানেক্ট করে নিতে হবে। কারণ তার যদি বাসায় একটা আবার জেনারেটর থাকে, তখন সেই জেনারেটরটা পাওয়ার বাই চান্স ফল্ট করে যদি লাইনে ব্যাকফিট করে দেয়, তখন আবার এই আইসোলেটর সুইচটা যদি অফ না থাকে, তখন আবার এখানে পাওয়ার চলে আসতে পারে। তখন তুমি লাইনের পাওয়ার দিয়ে শক হলে না, কিন্তু জেনারেটর ব্যাকফিট পাওয়ার দিয়ে শক হয়ে যেতে পারো এখানে। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের কনসিডারেশন আছে। তো এখানে দেখো যে একটা গ্রাউন্ডিং সুইচ, একটা সার্কিট ব্রেকার, একটা আইসোলেটর কানেক্ট করা আছে। তুমি মনে করো এই ট্রান্সফরমারটাকে স্যার। লাইন থেকে ডিসকানেক্ট স্যার। করবা। স্যার। হ্যাঁ বলো। স্যার। স্যার। সিয়ার আপনাকে কিছু বলতে চাচ্ছে স্যার। হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে পিএলসিসিটা একটা হোমওয়ার্ক থাকবে যে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন কি, অথবা পিএলসি পাওয়ার লাইন কমিউনিকেশন কি, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। তখন আমরা এই ওয়েভটেপ সম্বন্ধে আরো বেটার আইডিয়া পাবো। তো এখানে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমরা একটু দেখবো যে আমরা যখন এই ট্রান্সফরমারকে লাইনে কানেক্ট করব, তখন এই গ্রাউন্ডিং সুইচ, সার্কিট ব্রেকার, আইসোলেটর এগুলো অপারেট করার সিকোয়েন্স কি, এটা একটা তোমাদের হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে যখন এই পাওয়ার ট্রান্সফরমারকে আমি লাইন থেকে ডিসকানেক্ট করব, ডিসকানেক্ট করার সিকোয়েন্স কি, অর্থাৎ আগে কি সার্কিট ব্রেকার অপারেট করতে হবে, নাকি আগে আর্থিং সুইচ অপারেট করতে হবে, নাকি আগে আইসোলেটর অপারেট করতে হবে, এটা একটা সিকোয়েন্স আছে, এটা একটু স্টাডি করতে হবে এবং এটা আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব।
যে লাইনকে কানেক্ট করার জন্য সার্কিট ব্রেকার, আইসোলেটর এবং আর্থিং সুইচের অপারেটিং সিকোয়েন্স কি, কাকে আগে অন করতে হবে, তারপর কাকে, তারপর কাকে, আর অফ করার সময় অপারেটিং সিকোয়েন্স কি। এখন এটা যদি আমি কখনো ব্রেক করি তাহলে কিন্তু এখানে বিশাল ফায়ারিং হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে দুইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, একটা হচ্ছে পিএলসিসি আর একটা হচ্ছে এই তিনটা অপারেট করার সিকোয়েন্স। তো এইগুলা তোমরা একটু দেখে নিবা, দেখে স্টাডি করবো, এবং নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবা যে এটা আমি কিন্তু কোয়েশ্চেন করবো ক্লাসে। এবং ফাইনালি নেক্সট ক্লাসে আমরা এই থ্রু সাবস্টেশন নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী লেকচারে চলে যাব। আজকের লেকচার আমাদের এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।